বার 400 পার, শুধু তাই নয়, আমরা শুনেছিলাম 42-এ 42, এবং একটা নির্দিষ্টভাবে কিন্তু বিজেপির তরফ থেকে একটা টার্গেট করে দেওয়া হয়েছিল 35টা। কিন্তু যে রেজাল্ট আমাদের সামনে এলো, সমস্ত বড় বড় যারা এজেন্সি, বড় বড় যারা সংবাদ মাধ্যম, সবার এক্সিট পোলকে কিন্তু নস্যাৎ করে দিল। 12টাও টপকাতে পারলো না বিজেপি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে বিজেপির নেত্রী সুদীপ্তা রায়চৌধুরী। সুদীপ্তাদি নমস্কার। কি বলবেন, এক্সিট পোল যা যা দেখিয়েছিল, মানে তা তো একটা অন্য রকম চিত্র, মানে আমি ভয়ঙ্করই বলছি, কারণ কেউ 25+, কেউ 30, কেউ 24, সেই জায়গায় দাঁড়িয়ে 12টাও টপকাতে পারলো না, প্রথম কথা। শুধু তাই নয়, 18তে মানে 2019-এ যে নির্বাচন হয়েছিল সেখানে যে 18টা পেয়েছিল, সেই 18টাও তারা ধরে রাখতে পারলো না, উল্টে বরং কমে গেল। মানে এই যে ভরাডুবি বা ধরাশায়ী, কি বলবেন, কি মানে এর ব্যাখ্যাটা? প্রথম কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে সারা ভারতের নিরিখে এটা বলা যে একটা 10 বছরের সরকার তার একটা অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর কিছু কাজ করেছে। দ্বিতীয়ত হচ্ছে এই রাজ্যে আমাদের সংগঠনটা আরও মজবুত করতে হবে, সেটা বোধহয় সাংগঠনিক দিকে আরও একটু বেশি নজর দেওয়ার প্রয়োজন আছে। আমি এক্সিট পোলকে খুব একটা গুরুত্ব যদি নাও দিয়ে থাকি, এক্স্যাক্ট পোলটাতেই নিয়ে আমরা আলোচনা করলে ভালো হয়। আমরা বোধহয় মানুষকে বোঝাতে পারিনি, কারণ এই রাজ্যের মানুষ তো ভালো নেই। 34+13 বছর এই রাজ্যে শিল্প নেই, মূলটা হচ্ছে ওখানে। বা শিল্প না থাকার কারণে 34 বছরে কিছু মানুষ তাদের দলীয় ভাতার উপর নির্ভরশীল ছিল, এবং সেই সময় সরকারি চাকরি অর্থাৎ স্কুলের অ্যাপয়েন্টমেন্টগুলি ঠিকঠাক হতো। এবার পরিবর্তনের সরকার স্কুল টুল শিক্ষা টিক্ষা সবই তুলে দিল, মানে তো তার মুখে আর কি। এবার পুরো এবার যেহেতু রাজ্যে শিল্প নেই, এবার বহু বছর নেই বলে বাঙালি মোটামুটি অভ্যস্ত হয়ে পড়ছে, পেটে খুব টান পড়ে অন্য রাজ্যে পরিযায়ী হয়ে যায়। আর না হলে এই রাজ্যে যখন সরকার 1,000 টাকা দিচ্ছে, সেই 1,000 টাকায় মনে রাখতে হবে একটি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে 1,000 টাকা কিন্তু খুব কম অ্যামাউন্ট নয়, যেটা বিনা পরিশ্রমে ঘরে ঢুকছে। তো সেই নিশ্চয়তাটাকে বারংবারই বলা হয়েছিল যে যদি বিজেপিকে ভোট দেওয়া হয় তাহলে নাকি এটা তারা বঞ্চিত হবেন। এবং আমরা যারা কর্মী ছিলাম তারা হয়তো বোঝাতে পারেনি যে আমাদের অন্য রাজ্যে এই ধরনের মহালক্ষ্মী স্কিম বা লাডলি বেহেনা স্কিম যে রয়েছে, এগুলো বিজেপি চালিত রাজ্যগুলিতে রয়েছে, এবং আমাদের রাজ্যে অন্নপূর্ণা স্কিমটাকে মানুষকে আমরা নিশ্চয়ই যথেষ্ট বোঝাতে পারিনি যে অন্নপূর্ণা স্কিমটা যদি হয় তাহলে আরও বেশি মানুষ পাবে। তবে হ্যাঁ, সেখানে একটা বিষয় আছে, সেই সত্যকে আমি অস্বীকার করব না, যে অ্যাপ্লাই করবে সেই পাবে এমনি বোধ হয় না, তার একটা কিছু নিরিখ থাকবে। তো যেহেতু তাহলে একটা প্লাস পয়েন্ট, কারণ এখানে তো কোনো নিরিখ নেই, মানে সরকার যেটা দিচ্ছে, মানে তৃণমূল সরকার যেটা দিচ্ছে, সে তো কোনো নিরিখের মাত্রায় দিচ্ছে না, সবাই পাচ্ছে। মানে যিনি মধ্যবিত্ত তিনিও পাচ্ছেন, যিনি একদম নিম্ন মধ্যবিত্ত তিনিও পাচ্ছেন, যে মহিলাটি লোকের বাড়ি বাসন মাজে সেও পাচ্ছে, আবার যে গাড়ি চেপে বিউটি পার্লার গিয়ে 5,000 টাকা চুল স্ট্রেটনিং করতে পারে সেও পাচ্ছে। তো তাহলে তো মানুষের কাছে এটা বেশি, কারণ বিজেপি যদি নিরিখের হিসাবে দেয়, ধরুন, বুঝতে পারছি আমি কি বলছি, ধরো একটা 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 ক্যাটাগরি করে দেওয়া হলো যে যারা একদম নিম্ন মধ্যবিত্ত বা দারিদ্র সীমার এতটা নিচে আছে তারাই শুধু পাবে, বাকিরা পাবে না, তাহলে তো বিষয়টা অন্যরকম হচ্ছে। আর এখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন টু অল, তো তাহলে তো ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ফ্যান ফলোয়ার্স বা এত গ্রহণযোগ্যতা, কি মনে? আমার মনে হয় নিরিখটা যদি না থাকে, সবাই যদি পেয়ে যায় বা পেতে এনটাইটেলড হয়, তাহলে হয়তো কিছুদিনের জন্য, ওই যে বললাম একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, কিছু লোককে কিছুদিন বোকা বানানো যায়, অনেককে বেশ মানে অল্প লোককে অনেক দিন বোকা বানানো যায়, সবাইকে চিরদিন বোকা বানানো যায় না। ঠিক যেমন এর আর একটা স্কিমের কথাই মনে করাচ্ছি, সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী স্কিম। যে স্বাস্থ্যসাথী স্কিম আমরা জানি
অনেক জায়গাতেই অ্যাকসেপ্টেড হয় না, কিন্তু তার পাশাপাশি যদি আমরা আমাদের যেটা আয়ুষ্মান ভারতের স্কিম, সেটা কিন্তু সেটা নিয়ে কিন্তু কমপ্লেন কিছু নেই, যদিও এই রাজ্যে সেটা আসতে দেওয়া হয় না। আমাদের কিন্তু সেই সাথে আরও একটা স্কিম আছে, সিনিয়র সিটিজেন যারা, তারা কিন্তু নিঃশুল্কভাবে বা বিনা খরচে তাদের চিকিৎসা করাতে পারবেন। তো আমরা ঠিক ভিখিরি বা ভাতাজীবী মানুষ তৈরি করতে চাইনি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি একজন মানে কর্পোরেটেড বা কর্পোরেট সেক্রেটারি পাশ করা ছাত্র হিসেবে, যে সরকারের কাজ ব্যবসা চালানো নয়। যখন 1947 সালে দেশে একটা সূচো উৎপন্ন হতো না, তখন সরকার নিশ্চয়ই উদ্যোগ নিয়ে কোম্পানি ফর্ম করেছিল এবং সেই কোম্পানিতে মানুষ কাজ করেছে। আজকে প্রায় 75 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে এবার আমাদের ইনভেস্টমেন্ট আসা উচিত, যে ইনভেস্টমেন্ট থেকে আমাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। সরকারের ক্ষেত্রে সেই চাকরিগুলি থাকে যেগুলো সরকার পরিষেবা দেওয়ার জন্য বা দেশকে সুরক্ষিত রাখার জন্য, আইন শৃঙ্খলা অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য যেটুকু মানুষের কাজে নেওয়া দরকার, সেটুকু মানুষকেই কাজে নেবে। সেই নিরিখটা মাথায় রেখেও খানিকটা অগ্নিবীর স্কিমকে আনা হয়েছিল, কারণ শর্ট সার্ভিস কমিশন আমরা অতীতেও দেখেছি, কিন্তু মানুষ সেটাকে পছন্দ করেনি বা মানুষ সেটাকে ওভাবে নিতে চায়নি। যদিও অ্যাকচুয়ালি অগ্নিবীর স্কিমটাকেও ভালো করে প্রচার বোধহয় করা যায়নি, কারণ ওখানে বলাই হয়েছিল যে এর অনেকটাই অ্যাবজর্বড হয়ে যাবে। এখানেই বিষয় যে বিজেপি কেন তাদের স্কিমগুলো বা এই যে যেরকম লক্ষ্মীর ভাণ্ডার মানুষের একদম ঘরে ঘরে পৌঁছে গেছে, সেই ধরনের স্কিমগুলো নিয়ে বা এই সরকারি কোনো প্রকল্প কোনো দিন বন্ধ হয় না, কারণ এটা সরকারি প্রকল্প, সরকারে যেই আসবে এই প্রকল্প চালাবে। হয়তো কেউ সেই টাকার অ্যামাউন্টটা বাড়াতে পারে, কেউ হয়তো একই দিতে পারে, কিন্তু এই যে মানুষের কাছে এই জিনিসগুলোকে তুলে ধরা, কোথায় বিজেপি কেন পারলো না? কারণ বিজেপি তো সময় পেয়েছে। প্রথম কথা, 5টা বছর, মানে একটা নির্বাচন হয়ে যাওয়ার পর 5 বছর করে হাতে টাইম পাওয়া যায়। লোকসভার নিরিখেও যদি 19 হয়েছে, তারপরে 5 বছর, বিধানসভার ক্ষেত্রেও তাই, 21 হয়েছে, আবার 26 হবে, আরও 5 বছর সময়। এই যে এতগুলো বছর করে সময় পায়, সেই জায়গায় দাঁড়িয়ে কেন বিজেপির নেতারা সেই জায়গায় মানুষের সেই মণিকোঠায় কেন পৌঁছতে পারছে না? না, এই যে আমি প্রথমত বললাম, আমাদের রাজ্যে বহু বছর বিজেপি দলটা খুব রাজনৈতিকভাবে ভায়াবল ছিল না। 2014 পর থেকে 2003 সালে আমরা যে সময় বাজপেয়ী গভর্নমেন্টের সময় আমরা কিছু এমপি পেয়েছিলাম, তপন শিকদার বা জলুবাবু কৃষ্ণনগর থেকে আমরা পেয়েছিলাম। পরবর্তীকালে আবার 2014 পরে দল রিভাইভ করতে শুরু করে এবং অন্য দল থেকেও মানুষ এসে আমাদের দলে জয়েন করেন। বিষয়টা হচ্ছে যে সাংগঠনিক যে স্ট্রং ব্যাপার, যতটা স্ট্রং হওয়া উচিত একটি, আমাদের দল তো কিছু নিয়ম কানুন মেনে চলা দল, আর আমাদেরকে লড়াই করতে হচ্ছে একটা এমনি দলের সাথে যাদের কোনো কানুন নেই। এই যা বলে দিলাম তাই আমাদের দলে কিছু স্ট্র্যাটেজি আছে, কিছু আলোচনা সাপেক্ষে বিষয় আছে। আর একটা সত্যিকে অস্বীকার করা যায় না যে 2019 থেকে 2024 অব্দি যেমন টাইমও পাওয়া গেল, তেমনি 10 বছরের সরকারের কিছু অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টরও তো এই রাজ্যের মানুষের ওপরে, তার এই রাজ্যে ভারতবর্ষের ওপরে ইস্যুও হয়েছে সুদীপ্তাদি, যেমন শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে সন্দেশখালির মতন একটা ভয়াবহ ঘটনা, যেটা ইন্টারন্যাশনাল নিউজ পর্যন্ত হয়েছে। এবং শুধু তাই নয়, একটা রেশন দুর্নীতি, রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা জেলে, বিভিন্ন ধরনের 19,000-এর চাকরি চলে গেল, প্রচুর ঘটনা, সেগুলোও তো একটা ঘটনা, এবং সেটা সমস্তটাই আদালতের নির্দেশে তদন্ত হওয়া, আদালত জানাচ্ছে, সেখান থেকে অ্যারেস্ট করা হচ্ছে, মানে সবটাই তো ঘটছে চোখের সামনে। এগুলোও কিন্তু বাংলার মানুষের চোখের সামনে। ইস্যুও তো প্রচুর ছিল, তাহলে কেন বিজেপি আজকে এই ফলাফলে এসে দাঁড়ালো? ইস্যু আছে ঠিকই, বা অ্যাকচুয়ালি হচ্ছে হিন্দু আর মুসলিম ভোট যে ব্যাপারটা যদি এসে পড়ে, সেখানে মুসলিম ভোট যতটা কনসলিডেটেড, হিন্দু ভোটটা অনেক বেশি স্কেটার্ড। আর একটা হচ্ছে যে মানুষরা এই চাকরি নেই এই রাজ্যে, কেন নেই, চাকরি চুরি যে কেন হচ্ছে, এবং চাকরি চুরি হওয়াটা যে একটা অপরাধ, এটা নিশ্চয়ই আমরা মানুষকে বোঝাতে অক্ষম হয়েছিলাম। অথবা বাঙালির হয়তো ওই মানে ভাতা পেতে পেতে বা
অথবা চাকরি না পেতে পেতে এইটাতেই অভ্যস্ত হয়ে গিয়েছে। মানে আমি আমি অ্যাস্টনিশ যে চাকরির এত বড় ঘটনার পরে আমাদের বাঙালিদের শিক্ষিত বলে একটা পরিচয় ভারতবর্ষের কাছে ছিল, সেই শিক্ষা ব্যবস্থা আজকে নিভে গেছে। এবং আজকের যে রায় বেরোনোর পরে মানে যদি ভোটের জয়টা শেষ কথা হয়ে যায়, তাহলে তৃণমূল কিছুই করেনি, চাকরি চুরিও করেনি। আর আদালতেও যা রায় বেরিয়েছে, যে আদালতও যে তৃণমূলের প্রতি আদালতের রায়গুলো তাহলে হয়তো কিছু না, তাহলে আমি যা দেখছি তাহলে আজকের বাঙালির কাছে হয়তো শিক্ষা, আত্মমর্যাদা এগুলো কোনোটাই কোনো বিষয় নয়। বাঙালির কাছে আজকে হয়তো ওই ভাতাটাই সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আর একটা হচ্ছে হিন্দু ভোটকে কনসিডার যতদিন না হবে, শিক্ষিত বাঙালি যতদিন ভোট না দেয়, মনে করবো যে ভোটটা অন্য কেউ দিয়ে দিলেই বুঝি তার সমস্যার সমাধান হয়ে যাবে, সেটা যতদিন না হবে ততদিন অনেক কিছু মানে এইরকমই হতে থাকবে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে যে বলুন যেহেতু চাকরি বা কাজকর্মের ব্যবস্থা পাওয়াটা খুব কম, মানুষ যে রাজনৈতিক দল করে সেই রাজনৈতিক দলের উপর ফিনান্সিয়াল ডিপেন্ডেন্ট হয়। এবং সেই সুযোগটা কোনো দল 34 বছর, কোনো দল 13 বছর নিয়ে বাঙালিকে যে শুষে আর কি শেষ করে ফেলছে। বাঙালির শিক্ষা ব্যবস্থা, বাঙালির অস্মিতা যাকে বলে, সব শেষ বাঙালির অ্যাকচুয়ালি। বিষয়টা হচ্ছে যে একটু আগেই তুমি নিজে বললে কথাটা, যে সাংগঠনিকভাবে বিজেপি অনেকটা দুর্বল, যে দিকটায় নজর দিতে হতো। তাহলে 19-এ নির্বাচন হওয়ার পর বা 21-এর নির্বাচন হওয়ার পর যারা নেতৃত্বে ছিল, বিজেপির একদম রাজ্য নেতৃত্বে যারা প্রথম সারির মেন মুখ ছিল, যাদের দায়িত্ব ছিল রাজ্যটাকে বা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তাহলে সেইভাবে তুমি কর্মী হয়ে নিজে কাজ করেও বলছো যে সাংগঠনিক দুর্বলতা প্রচুর জায়গায় আছে, এবং সেটা আছে। তো তাহলে কেন সেই জায়গাগুলো তৈরি করা হয়নি বা নজর দেওয়া হয়নি, বা কেন এতটা সাংগঠনিকভাবে পিছিয়ে পড়লো? দেখো, যে এটা তো হচ্ছে দলের খুব উচ্চ স্তরের নেতৃত্বের দায়বদ্ধতা বা তাদের ভাবনা, যে তারা কীভাবে এটাকে ভাবছেন, তারা এই হারকে কীভাবে ব্যাখ্যা করছেন, এই হারের কারণ, এই যে পর্যালোচনা দলের মধ্যে প্রয়োজন আছে। তবে দলকে বোধহয় আরেকটু ভাবতে হবে। আর হয়তো এর পরেও আমাদের দলে অন্য দল থেকে মানুষ আসবে, তাদেরকে ব্যবহারটা কিভাবে করবেন বা তাদেরকে কিভাবে ইউটিলাইজ করা হবে, তাদেরকে কাকে ওয়েটিংয়ে রাখবেন, কাকে ইউটিলাইজ করবেন, এটা নিয়ে মানে কোনো ক্ষেত্রে দ্রুততার সঙ্গে হয়তো ইউটিলাইজেশন হয়ে যাচ্ছে, আর কোনো ক্ষেত্রে তুমি একটু ওয়েটিং টাইমটা একটু লেন্দি হয়ে পড়ছে। এটাও বোধহয় হায়ারার্কি ভাবতে হবে, হায়ারার্কিকে আমি ভাবার আবেদন জানাচ্ছি। মানে বলতে চাইছো মানে পশ্চিমবাংলার মানুষ এটাকেও হয়তো পছন্দ করে না, যে এই যে দল বদলু বারবার, এ দল থেকে ও দল, ও দল থেকে এ দল। যেমন আমি একটা যদি এক্সাম্পল দিই, অর্জুন সিংয়ের ক্ষেত্রে, অর্জুন সিং যদি তৃণমূলের থেকে এমপির নামটা ঘোষিত হয়ে যেত, তাহলে হয়তো বিজেপিতে তিনি আসতেন না সঙ্গে সঙ্গে, এবং নামটা যেই মুহূর্তে ঘোষণা হলো না, তিনি বিজেপির সাথে যোগাযোগ করে উনি এলেন এবং টিকিটটাও পেয়ে গেলেন। রেজাল্ট কী হচ্ছে আমি সেই জায়গায় যাচ্ছি না। মানে এই যে কালচারটা বাঙালিরা বা বাংলার রাজনীতিতে, এই কালচারটাও হয়তো মানুষরা গ্রহণ করছে না। মানে এটা কি মনে হয়? এর তো একটা উল্টো ডোটো আছে, মানে যেটা যাকে বিপ্লব মিত্রকে দাঁড় করালো মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাট থেকে, মানে হারানোর জন্য আমাদের মাননীয় সভাপতিকে। বিপ্লব মিত্র তো দল বদল করেছেন, তিনি তো জিতলেন না। অর্থাৎ দেখা যাচ্ছে যে মানে সব দলই এই জিনিসটাকে ট্রাই করে এবং সাকসেসটা রেটটা সেরকমই। বিশ্বজিৎ হেরেছে, কৃষ্ণ কল্যাণী হেরেছে, আর একজনও কেউ বোধহয় হেরেছেন। তো তো এরকম তাহলে বোধহয় একটু ভাবতে হবে যে কীভাবে আমার সাফল্যও আছে। আসলে তিনি হারলেন, ঠিক আছে, তার কাছে সময়টা অত্যন্ত কম ছিল। আমরা উল্টো দেখেছি, দীর্ঘদিন সংগঠন করা আমাদের সজলদা, তিনি কিন্তু একটি উজ্জ্বল মুখ, তিনি কিন্তু দলের সম্পদ, তিনি কিন্তু জিতেছেন। অতএব ওই যে বললাম সাংগঠনিক বাই ইলেকশনে জিততে পারেনি তিনি, কাউন্সিলর। আমি বাই ইলেকশনের কথা বলি, ওই বাই ইলেকশনে যে আমরা সাধারণ যারা রাজনৈতিক কর্মী আমরা জানি, বাই ইলেকশনে সবসময় পরে সরকারের ফরে উনি তো সেখানে শহীদ, দলের জন্য আমাদের কাউন্সিলর, তিনি তিনজনের অন্যতম মুখ কর্পোরেশনে, তিনি দলের হয়ে শহীদ হতে গিয়েছেন। তিনি কি জানতেন না বাই ইলেকশনে অন্য কিছু হওয়া সম্ভব নয়? কিন্তু তিনি গিয়েছেন কেন? তিনি দলের নির্দেশে গিয়েছেন।
অতএব আমাদেরকে ওই যে বললাম, সজল সময় পেয়েছেন, সজলের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তার সংগঠন, এই রকম যদি কিছু করা যায়, তাৎক্ষণিক বিষয়টা বোধ হয়। আর আর অর্জুন সিংয়ের বিষয়টা হচ্ছে, তিনি তো আমাদেরই এমপি ছিলেন, তিনি তো তৃণমূলে অতীতেও পাননি। আমরা যে সম্মানটা ওকে দিলাম, উনিও জিতে এনে আমাদের সম্মান বাড়ালেন। তারপর আবার যদি চারটে, মানে যাই হোক, উনি যে দল ত্যাগ করলেন এবং আবার ফিরে এসে মানুষ ওকে নেয়নি। আমরা ওকে সাপোর্ট করলে, আমরা ওকে অ্যাকসেপ্ট করলেও ওর ভোটাররা ওর এই বিষয়টাকে হয়তো সাপোর্ট করেনি। তাই জন্যই আর কি ওর পক্ষে দ্বিতীয়বার আর জোতা সম্ভব হলো না। একদমই শেষ প্রশ্নে যাব, কি বলবে না, ইন্ডি জোটে মানে ইন্ডির যে একটা অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের কিন্তু বড় বৈঠক, এবং হয়তো নরেন্দ্র মোদীজি ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন, সেটা যে সিস্টেম আছে সেই সিস্টেম ফলো করে। কি বলবেন, সবাই দেশের দিকে এখন তাকিয়ে। ইন্ডি জোট 232, আমরা 292। সেই ফলাফলটাও তো একটু কোথাও হলে বিজেপির দিকে খারাপ, কারণ 300 টপকাতে পারলো না। আমরা আগের বারে দেখেছি যে 300 পেরিয়ে গিয়েছিল, সেই জায়গায় 300কেও টপকাতে পারলো না বিজেপি। এটা কি কোথাও আশানুরূপ ফল নয়? আশানুরূপ ফল হয়েছে বলবো না, আমরা তো আরও বেশি আশা রেখেছিলাম। নিশ্চয় দল পর্যালোচনা বললাম, যেটাও হচ্ছে দলের সেন্ট্রাল কমিটি পর্যালোচনা করে দেবে কোথায় কি খামতি হয়েছে, মানুষ কি চান। নিশ্চয়ই মানুষ আবার কোনো জায়গায় আমরা হারিয়েছি, আমার কিন্তু দেখা যাচ্ছে আরেক জায়গায় আমরা জিতেওছি। ওড়িশা আমাদের কোনোদিন সেভাবে হাতে ছিল না, ওড়িশায় জিতেছি আমরা। আবার বিন্ধ্য পর্বত টপকানো যাবে না এটাও বলা হতো, সে বিন্ধ্য পর্বতও আমরা টপকিয়ে গিয়েছি। আবার হয়তো যেখানে চীনা মাটি, সেখানে কেন আমাদেরকে মানুষ নিতে পারলেন না, কি আমাদের খামতি ছিল, কোথাও আমাদের ভ্রান্তি ছিল, সেটা জনতার কাছে হাত জোর করে গিয়ে জেনে নিতে হবে। আবার সেই ভুলকে শুধরে ভবিষ্যতের দিকে নিশ্চয়ই আমরা তাকিয়ে থাকবো। সামনের ভোটে সেই রাজ্যগুলির অ্যাসেম্বলি ইলেকশনে 2029 আমরা আবার সেই খামতিগুলিকে শুধরে নিয়ে ভারতবর্ষে আরও স্ট্রং একটি গভর্নমেন্ট যাতে করে ফর্ম করা যায় 2019-এর মতো, সেরকম সেই চেষ্টা নিশ্চয়ই মোদিজি, শাহজি, যোগীজি মিলে করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে দেশে রাম মন্দির হলো মানে রামের ঝড় উঠলো আর পদ্মফুল ভেসে গেল, মানে মোদিজি উড়ে গেল। কি বল? কিছু বলতে চাই না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এখন যুবর মুখ, তিনি এখন এনার্জি, তিনি এখন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড এবং পরবর্তীকালে হয়তো উত্তরসূরি। কি বলবেন তুমি তার কথায়? আপনি কিছু বলবেন না, তিনি এখন সব। দেখুন, তিনি তার দলের সর্ব। তিনি আজকে বোধহয় কাউকে সবাইকে মেরে তাড়িয়ে দিয়ে 4 লাখ না 5 লাখ না 7 লাখ না কতটা জিতেছেন, সবাইকে মেরে তাড়িয়ে দিয়েছেন। মানুষের প্রতি নিজের মানুষের প্রতিও ভোটারদের প্রতি বিশ্বাস নেই, বিরোধী দলদের উপর বিশ্বাস নেই, যে কর্মীদের উপর বিশ্বাস নেই, সবাইকে মেরে তাড়িয়ে দিয়েছেন। দিয়ে তিনি 7 লাখ। সে নিজের আমার বাড়ি, আমার বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছি, প্রশ্নপত্র ছিপেছি আমার দাদার ছাপাখানাতে, আমার মা গার্ড দিচ্ছে, আমি পরীক্ষায় ফার্স্ট হয়েছি বলে নাচছি। তো এই ধরনের অর্বাচীনের কথার উত্তর দেওয়ার আমি প্রয়োজন বোধ করি না। যেদিন উনি কোনো আন্দোলন করে উঠে আসবেন, যেদিন পিসি থেকে বাদ দিয়ে নিজের একটা পরিচয় সত্যি গড়ে তুলতে পারেন, সেদিন আমি সুদীপ্তা, আমার দলের অন্য নেতারা, আমি শুভেন্দুবাবুর কথা ছেড়েই দিন, আমি সুদীপ্তা সেদিন ওর সাথে কথা বলবো। আজকে ওর কথা উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করছি না। আগামী দিন বিজেপির কি মানে পথটা কি, মানে কিভাবে এগোবে? আমাদের স্ট্র্যাটেজি ছিল ভব্য রাম মন্দির তৈরি করা, আমরা সেই পথে হেঁটেছি। এবারে মানুষ চাইছে রুটি কাপড়া ওর মকানের দিকে আমাদের দৃষ্টিকে আরও বেশি মধ্যবিত্ত মানুষের দিকে নজর ঘোরানোর, সেই দিকে আমাদেরকে এমপ্লয়মেন্ট জেনারেশনের দিকে, এই সমস্ত বিষয়ের দিকে, ইকোনমিটাকে আরও স্ট্রং করে আমাদের যে প্রজেক্টগুলি আছে, মহিলাদের জন্য যে প্রজেক্ট আছে, বিশ্বকর্মা প্রজেক্ট, মুদ্রা লোনটার যে বিষয়টা আছে সেটা 20 লক্ষ টাকা হয়েছে, এই ধরনের প্রচারগুলো আরও বেশি করে মানুষের মধ্যে আরও বেশি করে আমাদের সংগঠনকে নিয়ে যেতে হবে।
জিনিসপত্রের যে মুদ্রাস্ফীতির কারণে, মূল্যবৃদ্ধির কারণে মানুষের আজকে নাভিশ্বাস হচ্ছে, সেই মূল্যবৃদ্ধিকে কীভাবে এবং কতটা রোধ করা যায় সেইটা করে মানুষকে একটা বার্তা দিতে হবে। এগুলি করলে পরেই আমি নিশ্চিত মোদিজি যে 400 পারের কথা বলেছেন সেটা খুব দূর থাকবে না। 29-এর মধ্যে আমরা সেই 400 পারের দিকে এগিয়ে যেতে পারবো। অনেকটা পথ পেরোনো হয়েছে। বহু বছর বাদে বলা ভালো, প্রথম প্রধানমন্ত্রী নেহেরুজির পরে আর একজন কেউ 3 নম্বরবার সরকার গড়তে চলেছে, যেটা ইন্দিরা গান্ধীও পারেননি। তো আমরা আশাবাদী, নতুন করে 2047-এর যে কথা মোদিজি বারংবার বলেন, সেই 2047-এর মধ্যে ভারতবর্ষের ইকোনমিকে পৃথিবীর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যেতে আমাদের দল সক্ষম হবেই। অসংখ্য ধন্যবাদ সুদীপ্তাদি, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের।